সংসদের ভেতরে বাহিরে লড়াই করবে জামায়াত, এমন মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এটি হচ্ছে আমাদের বর্তমান স্লোগান, এটি হচ্ছে আমাদের ভবিষ্যৎ স্লোগান, যেই স্লোগানের বলে বলিয়ান হয়। এদিকে আজ জামাতে ইসলামের অ্যাকশনে তারেক রহমান কঠিন একটি সিদ্ধান্ত নেন। তারেক রহমানের আদেশে অসংখ্য এমপি পদত্যাগ করে স্বরাষ্ট্রমন্ত্রী কান্না করছেন, অন্যদিকে মির্জা ফখরুলও নতুন বক্তব্য দিয়েছে। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অতীতে খেটে খাওয়া মানুষের অধিকার বঞ্চিত করে রেখেছিল স্বৈরাচার আওয়ামী লীগ সরকার। লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছিল তারা। শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে, কিন্তু বিএনপি ক্ষমতায় এসেই কৃষক শ্রমিক সহ সবার ভাগ্য বদলাতে কাজ শুরু করেছে। আপনি শুধু প্রধানমন্ত্রী নন, আপনি এই দেশের শ্রমিক কৃষক মেহনতি মানুষের প্রতিনিধিও বটে। আজকে সারা বাংলাদেশ একটা ধ্বংসের স্তূপের মধ্য থেকে উঠে দাঁড়াতে শুরু করেছে আপনার নেতৃত্বে। আমাদের কৃষি ধ্বংস হয়ে গিয়েছিল, আমাদের শিল্প ধ্বংস হয়ে গিয়েছিল। সংসদের মধ্যে দাঁড়িয়ে জামায়াত ইসলামের আমির বললেন, মাননীয় স্পিকার, আমার সময়ের ঘন্টা বেজে উঠেছে। আমি জানি আমার হাতে আর সময় নেই, তবে একটা মিনিট আপনার কাছ থেকে সময় চাচ্ছি কিছু কথা বলার জন্য। গণভোটের রায় বাস্তবায়ন সহ চলমান বিভিন্ন ইস্যুতে আবারও 3 মাসের ধারাবাহিক কর্মসূচি দিয়েছে 11 দলীয় ঐক্য। দেশের অধিকাংশ জনগণ এখন বিএনপি সরকারের বিরুদ্ধে গিয়ে কথা বলছে, আর আজকে দেখতে পারি তারেক রহমান কঠিন একটি সিদ্ধান্ত নেন, এবং এই সিদ্ধান্ত নেওয়ার পর বিএনপির অসংখ্য এমপি কঠিন সিদ্ধান্ত নেয়। দর্শক শ্রোতা, আপনারা জানেন বাংলাদেশের রাজনীতির মধ্যে জামাত এবং বিএনপির লড়াই প্রতিনিয়ত চলছে, আর আজকে আরো ভয়াবহ লড়াই হয় এবং রাজপথে তুলপাড় পরিস্থিতি হয়। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই মুহূর্তে বিএনপির এমপিরা যে সিদ্ধান্ত নেয় এবং জামাতের অনেক এমপিদের খারাপ অবস্থাও হয়। দেশের রাজনীতির সকল আপডেটগুলো এই একটি ভিডিওতে দেখতে পারবেন। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিকলি কন্টিনিউ করবেন। আসুন আমরা আজকে প্রত্যেকে এখানে প্রতিজ্ঞা গ্রহণ করি। আমরা আজকে এখানে প্রত্যেকে শপথ গ্রহণ করি যে যেই বাংলাদেশের প্রত্যাশা প্রত্যেকটি নারী পুরুষ প্রত্যেকটি মানুষের মনে রয়েছে, সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার জন্য আসুন আমরা প্রত্যেকে এক একজন শ্রমিক হিসাবে, দেশ গড়ার শ্রমিক হিসাবে আমরা নিজেদেরকে প্রস্তুত করব। আমরা প্রত্যেকে এক একজন দেশ গড়ার শ্রমিক হিসাবে আমাদের জীবনের বাকি দিনগুলোকে আমরা অতিবাহিত করব। কে ভাইরা, আমরা কি এই প্রতিজ্ঞা গ্রহণ করতে পারি? আমার সাথে আছেন আপনারা? দেশ গড়ার শ্রমিক হিসাবে কি আপনারা নাম লেখাতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, মনে রাখতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই একটি কথা, প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ। জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। আসুন এই বাংলাদেশই আমাদের প্রথম ঠিকানা, এই বাংলাদেশই আমাদের শেষ ঠিকানা। এটিই হোক আমাদের প্রথম এবং শেষ ঠিকানা। আজ আবারও দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে, দেশ গড়ার শপথ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বক্তব্য শেষ করার আগে আমি কতগুলো মানুষকে যদি শ্রদ্ধা না জানাই, ধন্যবাদ না জানাই, সেটি হবে অন্যায়। প্রিয় ভাই বোনেরা, আমার বক্তব্যের মধ্যেই আমি বলেছি, এই রাজপথ এবং এই বিল্ডিং এ বসবাসকারী যে সকল প্রতিবেশী আছেন, বিগত স্বৈরাচার বিরোধী 1 যুগেরও বেশি সময় যে আন্দোলন সংগঠিত হয়েছে, বিভিন্ন সময় আমরা এই রাস্তার উপরে চেষ্টা করেছি আমাদের কথাগুলো জনগণের সামনে তুলে ধরতে, এবং আমরা সেই সময় দেখেছি কিভাবে সেই স্বৈরাচারী বাহিনী আমাদের নেতাকর্মীদের উপরে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, গুলিগোলাজ করেছে, কিভাবে আমাদের এই অফিস, এই পল্টন অফিসে তারা কিভাবে হামলা করেছিল, কিভাবে গলিবর্ষণ করেছিল। আমাদের সেই আন্দোলনের সময় আমাদের বহু নেতাকর্মীকে এই প্রতিবেশীরা সেদিন বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন। আমাদের এই আন্দোলনের সময় যে সকল এখানে অত্যাচার নির্যাতন হয়েছিল, তার ফলে এই মানুষগুলো অনেক কষ্ট ভোগ করেছিলেন। আমি আজ এখানে বসবাসকারী যে সকল প্রতিবেশী আছেন, আমাদের বিভিন্ন
দোকানপাট থেকে শুরু করে বিভিন্ন অ্যাপার্টমেন্টের যে সকল প্রতিবেশী আছেন তাদেরকে আমি আমাদের নেতাকর্মীদেরকে বিভিন্ন সময় সাহায্য সহযোগিতা করার জন্য আমি আন্তরিকভাবে দলের পক্ষ থেকে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। প্রিয় ভাই বোনেরা, আসুন শ্রমিক দিবসে আমাদের সেই হোক প্রতিজ্ঞা। কি প্রতিজ্ঞা মনে আছে? প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ। মন্ত্রী, আপনি শুধু প্রধানমন্ত্রী নন, আপনি এই দেশের শ্রমিক কৃষক মেহনতি মানুষের প্রতিনিধিও বটে। আজকে সারা বাংলাদেশ একটা ধ্বংসী স্তূপের মধ্য থেকে উঠে দাঁড়াতে শুরু করেছে আপনার নেতৃত্বে। আমাদের কৃষি ধ্বংস হয়ে গিয়েছিল, আমাদের শিল্প ধ্বংস হয়ে গিয়েছিল, আমাদের ব্যাংক বিমা ধ্বংস হয়ে গিয়েছিল, আমাদের অর্থনীতি একেবারে তলানিতে চলে গিয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী, আজকে শ্রমিক শ্রেণী যারা সবচেয়ে বেশি অবৈধ বঞ্চিত এই সমাজে, তারা সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে। অথচ এই শ্রমিকেরা সব সময় পরিবর্তনের জন্য তারা প্রাণ দিয়েছে এবং আজকে এই দিনটি হচ্ছে সেই রক্তে লালে ভেজা মে দিবস। আমার মনে পড়ে এই অফিসের সামনেই আমরা যখন সম্ভবত আমার 22 সালে 7ই ডিসেম্বর 10ই ডিসেম্বর আমাদের সভা করতে দেওয়া হবে না, 7ই ডিসেম্বর যখন আমরা এখানে সবাই সমবেত হয়েছিলাম, যখন পুলিশ আমাদের বাধা দিচ্ছিল, সেই সময়ে পুলিশে অতর্কিত হামলা চালায়। প্রথম যে শহীদ হয়েছিল মকবুল, একজন ওয়ার্কশপের শ্রমিক বন্ধুগণ। আমি এই জন্য কথাটা বললাম যে আমাদের এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে অসংখ্য শ্রমিক প্রাণ দিয়েছে। প্রিয় প্রধানমন্ত্রী, আজকে আপনি কয়েকদিন আগে, 2 দিন আগে ঘোষণা দিয়েছেন হকারদেরকে রিহ্যাবিলিটেট করার জন্য, পুনর্বাসন করার জন্য। আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি, কারণ এই মানুষেরাই ছিল আমাদের অগ্রসেনানী আমাদের লড়াইয়ের মধ্যে, মাননীয় প্রধানমন্ত্রী। তাই আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে বিনীতভাবে অনুরোধ জানাতে চাই যে এই শ্রমিকদের যে ন্যূনতম মজুরি, যে কথাটা রিজভী সাহেব বলেছেন, আমাদের নেতা আমাদের জনাব নজরুল ইসলাম খান সাহেব বলেছেন, এই বিষয়ে আপনি চিন্তা করবেন এবং কিভাবে শ্রমিকদের সেই ন্যূনতম মজুরি করা যায় সে বিষয়টা আপনি দেখবেন। এবং একই সঙ্গে শ্রমিকের ছেলেমেয়েরা যেন তারা লেখাপড়ার সুযোগ পায়, যেন তারা স্বাস্থ্য সেবা পায়, যার কাজ আপনি ইতিমধ্যে শুরু করেছেন, সেই দিকে আপনি নিশ্চয়ই সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন। আরেকটি কথা বলে আমি শেষ করব, যাদের কথা সহজে কেউ বলে না, আমাদের শ্রমিক নেতারাও বলে না, তা হচ্ছে চা বাগানের শ্রমিক। মাননীয় প্রধানমন্ত্রী অমানবিক একটা জীবনযাপন করে। এইখানে আমার মনে হয় যে আমাদের দেখা উচিত, তাদের জীবনযাত্রার মান উন্নত করবার জন্য আমাদের ব্যবস্থা নেওয়া উচিত। আমি বক্তব্য শেষ করব, শুধু আমাদের জনগণের কাছে অবৈধ ইউনূস সরকার বিদায় নেওয়ার আগে ইউনূস নিজের জন্য যে সব প্রকল্প বিশ্ববিদ্যালয় বাগিয়ে নিয়েছেন, তার সঙ্গে আলোচিত ছিল নিজের জন্য ভিভিআইপি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা। 1 বছরের জন্য এই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ইউনূস পরবর্তী তারেক রহমানের সরকার হঠাৎ করেই আবার একটি প্রজ্ঞাপন প্রকাশ করে। দেশের মিডিয়াগুলো সেটি প্রচারও করে। বলা হয় 1 বছরের জায়গায় নিরাপত্তা কমিয়ে 6 মাস করা হয়েছে, কিন্তু সন্ধ্যায় কতিপয় ফ্যাক্ট চেকারকে দিয়ে বলানো হয় যে কমানো হয়নি। তাহলে প্রশ্ন ওঠাটা স্বাভাবিক যে ভিভিআইপি নিরাপত্তার প্রজ্ঞাপন ইউনূস নিজে জারি করে গিয়েছেন, তারেক সরকারের আবার সেটি নতুন করে জারি করার দরকার হলো কেন? নাকি এই নিরাপত্তা প্রজ্ঞাপন নিয়েও কোনো আন্তর্জাতিক নাটক আছে? আপনারা যদি গত কয়েকদিনের ঘটনা প্রবাহের দিকে গভীরভাবে তাকান, তবে বুঝতে পারবেন যে বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে এক অদ্ভুত নাটক চলছে। আপনাদের মনে থাকবে যে ডক্টর ইউনূস কোনো কিছু হলেই সবাইকে লালু ভুলু কালু বলে যমুনায় ডেকে তিনি বলতেন আমি চললাম, আবার সবাই তাকে বলতো না না আপনি যাবেন না, মাহফুজা নাম কলাম লিখতো আপনি যাবেন না। নাটকটা তখন বুঝতে পারছেন, সেই একই ধরনের নাটক আবার। সদ্য ক্ষমতা ছাড়া অবৈধ ইউনূস সরকারের প্রধান নিজেকে যে অভাবনীয় ভিভিআইপি সুবিধা দিয়ে গেছেন, তা নিয়ে খোদ বর্তমান শাসক গোষ্ঠীর ভেতরেই এক ধরনের অস্থিরতা কাজ করছে। প্রথমে সংবাদ মাধ্যমে অত্যন্ত সুনিশ্চিতভাবে খবর বেরিয়েছিল যে রাষ্ট্রের অর্থ অপচয় রোধে এবং প্রোটোকলের যৌক্তিকতা বিবেচনায় ইউনূসের ভিভিআইপি মর্যাদার মেয়াদ 1 বছর থেকে কমিয়ে 6 মাস করা হয়েছে। একজন সাধারণ নাগরিকের মতোই আগামী আগস্ট মাসের পর থেকে ইউনূসকে চলতে হবে, এমনটাই ছিল
প্রাথমিক সিদ্ধান্ত। কিন্তু এই সংবাদ প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই আমরা দেখলাম একটা জাদুকরি ভেলকিবাজি। বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তড়িঘড়ি করে জানানো হলো যে আগের সংবাদটি নাকি অসত্য এবং ইউনূস পুরো 1 বছরই স্পেশাল সিকিউরিটি ফোর্সের বা এসএসএফ এর কড়া নিরাপত্তা পাবেন। সকালে যে সিদ্ধান্ত নেওয়া হয় বিকেলে তা বদলে যায়। এই যে সরকারের অস্থিরতা, এর আসল কারণটি কোনো সাধারণ প্রশাসনিক ভুল নয়, বরং এটি এক গভীর ভূরাজনৈতিক এবং দেশীয় ষড়যন্ত্রের অংশ। 2024 সালের ষড়যন্ত্রের সঙ্গে এটার খুব মিল আছে। এই ঘটনার শেকড় খুঁজতে গেলে আমাদের ফিরে তাকাতে হবে 2024 সালের আগস্ট মাসের তথাকথিত গণ অভ্যুত্থান বা তথাকথিত বিপ্লবের দিকে। সেই সময় দেশের নিরীহ মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করে যে জুলাই সন্ত্রাসীরা অরাজকতা সৃষ্টি করেছিল, তাদের কাঁধে ভর করেই ক্ষমতায় বসেছিল ইউনূস। এরপর দীর্ঘ 18টি মাস তারা দেশের বুকে যে স্টিম রোলার চালিয়েছে তা স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। ইউনূসের এই 1.5 বছরের শাসন আমলে দেশের প্রতিটি আর্থিক প্রতিষ্ঠানকে সুপরিকল্পিতভাবে দেউলিয়া করা হয়েছে। তিনি ক্ষমতায় এসেই নিজের ব্যক্তিগত এবং গ্রামীণ নামের প্রতিষ্ঠানের হাজার হাজার কোটি টাকার কর মওকুফ করে নিয়েছেন। নিজের বিরুদ্ধে থাকা দুর্নীতি এবং অর্থ পাচারের পাহাড় সমান মামলাগুলো ক্ষমতার জোরে প্রত্যাহার করিয়েছেন। এর পাশাপাশি প্রভাবশালী বিদেশি রাষ্ট্রগুলোর সাথে একের পর এক এমন সব গোপন এবং প্রকাশ্য গোলামি চুক্তি স্বাক্ষর করেছেন যা বাংলাদেশের সার্বভৌমত্বকে বিকিয়ে দেওয়ার শামিল। এই চরম লুটপাট, দুর্নীতি এবং দেশ বিরোধী অপকর্মের কারণে ইউনূস খুব ভালো করেই জানতেন যে ক্ষমতা ছাড়ার পর দেশের সাধারণ মানুষের ক্ষোভের আগুনে তাকে পুড়তে হবে, তার বিরুদ্ধে মব তৈরি হবে এবং তিনি যেভাবে 18 মাস ধরে মব দিয়ে দেশ শাসন করেছেন সেই মব তার বিরুদ্ধেই প্রয়োগ হবে। সত্য কখনো চিরকাল ধামাচাপা দিয়ে রাখা যায় না। তাই তিনি ক্ষমতা হস্তান্তরের মাত্র কয়েকদিন আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক 2 দিন পূর্বে অত্যন্ত গোপনীয়তার সাথে নিজের জন্য এই ভিভিআইপি প্রজ্ঞাপনটি জারি করেন। বিএনপির চাইতে 4 বছর অ্যাডভান্স জামাত জোট। দর্শক, হ্যাঁ, এখন জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ হয়েছে। বিএনপি এবার জামাতের বিরুদ্ধে রাজপথে কনসেন্ট্রেট করবে এবং বিএনপি জামাতের মধ্যে রাজপথে উত্তেজনা বিরাজ করতে পারে। এতদিন সংসদ চলেছে, যার ফলে বিএনপি মোটেও রাজপথে কনসেন্ট্রেট করেনি। জামাত জোট নির্বিঘ্নে রাজপথের কর্মসূচি বাস্তবায়ন করেছে, পালন করেছে। বিএনপি ওটা ওইভাবে বদারই করেনি। এখন যেহেতু জামাত রাজপথে আছে এবং কমপক্ষে সামনের 1 মাস, পুরো মে মাস জুড়ে কোনো সংসদ চলবে না। দ্বিতীয় অধিবেশন, বাজেট অধিবেশন শুরু হবে জুন মাসে। তার ফলে এই 1 মাসে জামাত যে কর্মসূচিগুলো পালন করবে, এগুলোর পাল্টা কর্মসূচি নিয়ে বিএনপির এমপিরা মাঠে থাকার চেষ্টা করবে। এতে রাজনীতির সমীকরণ পাল্টে যেতে পারে এবং উত্তেজনা তৈরি হতে পারে। যদিও বিএনপি জামাতের মধ্যে এখন পর্যন্ত সিরিয়াস কন্ট্রাডিকশন শুরু হয়নি এবং সংঘাত সংঘর্ষ সিভিয়ার আকার ধারণ না করলেও অ্যাটলিস্ট জবাব পাল্টা জবাব, রাজপথে অবস্থান পাল্টা অবস্থান, এগুলো কমপক্ষে এই 1 মাস চলবে। বিএনপির সমস্ত নেতারা পার্লামেন্টে গেছেন, রাজপথে সবাই পার্লামেন্টে, এবং যারা পার্লামেন্টে যেতে পারেনি তাদেরকেও কাউকে সিটি কর্পোরেশন প্রশাসক, কাউকে জেলা পরিষদের প্রশাসক বানিয়ে বিএনপি একটা পোর্টফোলিও দিয়েছে অথবা কোথাও একটু বসার জায়গা দিয়েছে। এ কারণে রাজপথের কোনো নেতা নাই। যিনি রাজপথের নেতা তিনিই সরকার। এখন তার কার্যক্রম নিয়ে তাকে তো ব্যস্ত থাকতে হয়। তো এখন যেহেতু সংসদ বিরতি, যার ফলে অনেক এমপিকে আপনি এখন রাজপথে পাল্টা কর্মসূচি নিয়ে থাকতে দেখবেন এবং জামাতের কর্মসূচির বিরুদ্ধে বলবে। ইটস ভেরি নর্মাল। তো দর্শক, এটা জামাতকে রিয়েলাইজ করতে হবে এবং আরো সাবধান হতে হবে। জামাতের কর্মসূচি আরো শাটল হতে হবে। তো বিএনপির চাইতে জামাত যে 4 বছর অ্যাডভান্স, হাউ ইজ ইট? বিএনপি 2018 সালের নির্বাচনের পর বিভাগীয় সমাবেশ, এটা কিন্তু বৃহত্তর আন্দোলনের বা ঢাকা কেন্দ্রিক আন্দোলন জমানোর একটা পূর্ব প্রস্তুতি। বিএনপি বিভাগীয় সমাবেশ করেছিল 4 বছর পর। আওয়ামী লীগ 2018 সালের ভোটারবিহীন নির্বাচনে বা রাতের নির্বাচনের ক্ষমতায় আসার 4 বছর পর বিভাগীয় সমাবেশ স্টার্ট করেছিল। আর জামাত জোট 4 বছর এগিয়ে, এর মানে সাথে সাথে শুরু করেছে। 2 মাস পরেই এই ঘোষণা দিয়ে দিয়েছে। এই জন্য আপনি এটা বিএনপি 4 বছর পর যেটা চিন্তা করেছে, জামাত 4 বছর আগে সেটা স্টার্ট করে দিয়েছে। যে জামাত কতটা অ্যাডভান্স। অতএব একদম জামাতকে ভুলভাল বুঝিয়ে, জামাতকে বোকা বানিয়ে যা ইচ্ছা তা করবে, ব্রড মেজরিটির জোরে এটা পারবে না। জামাত অনেক অ্যাডভান্স। এর মানে যে জামাতের আন্দোলন, জামাত সরকার পতন চাইবে না, জামাত কোঅপারেশন করবে। আর আন্দোলন এমন একটা জায়গা নিয়ে ঠেকাবে, জামাত নাড়াচাড়া দিলেই বিএনপি সরকার করে যাবে, কিন্তু ফেলবে না। কারণ বিএনপি সরকারকে ফেলে দিলে জামাতেরও বিপদ আছে। তো এই জন্য 4 বছর এগিয়ে জামাত এমন একটা পরিবেশ তৈরি করছে, ইটস ভেরি সিগনিফিকেন্ট।
যে 2 মাস হতে না হতে বিভাগীয় সমাবেশ, এরপরে মহাসমাবেশ তো দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি আমরা বিএনপি সরকারকে নিয়ে কথা হচ্ছে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটে নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে। গাইজ, এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।